আমি আপনাকে যে প্রশ্নটি করতে চেয়েছিলাম যে আপনি বলেছেন যে মানে বাংলাদেশে অনেক ফানি জিনিস হয়েছে যে বিরোধী দলের নেতাকে আসলে আত্মগোপন করতে হয়েছে গণ অভ্যুত্থানের মুখে, যেটা মানে মানে যেটা আসলেই ফানি, মানে যতবার আমার মনে হয় ততবারই আমার কাছে হাসি পায়। আপনি বলেছেন যে এত বড় একটা আন্দোলনের পরে প্রধান বিরোধী দলের হাতেই আসলে আন্দোলনের পতাকা নাই, সেইটাও একটা মনে রাখার মতো বিষয়। কিন্তু আমার কাছে যেটা হচ্ছে খুব মনে হয় যে শেখ হাসিনা যিনি কারো কথা চিন্তা না করে কাউকে কোনো কিছু না জানিয়ে চলে গেলেন, পালিয়ে গেলেন, এখন আবার তিনি বলছেন তাকে আসলে পালাতে বাধ্য করা হয়েছিল এবং তিনি বক্তৃতা দিচ্ছেন, সেই বক্তৃতা নিয়ে তার নেতা কর্মীরা আবার মানে এটা নিয়ে উৎফুল্ল হচ্ছেন। এই ব্যাপারটাকে আপনি আসলে রাজনৈতিকভাবে কিভাবে বিশ্লেষণ করেন? মানে আমি আওয়ামী লীগ করলে তো আমি মানে তার উপরে এতই রাগ করে থাকতাম বা এতই আমি মনে কষ্ট পাইতাম, এইটা এইরকম কেন? মানে এইটা আমি একটু মান্না ভাই আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো। আমি একটু বেরেছে ফারানা থেকে আসি, একটু আপনি এটা একটু মানে আপনি একটু মানে আগে প্রশ্নটা করে রাখলাম যে বেরেছে ফারানা, আমি আসলে প্রশ্ন করেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে আপনি আসলে যুক্ত হবেন কিনা, এটা হবেন কিনা, আর জয় বাংলা নিয়ে আসলে আপনার মতামত আমরা একটু শুনে নিতে চাই, যেহেতু প্রশ্নটা উঠেছেই। আপনি একটু বলবেন যে হাইকোর্ট বলেছে যে এটার না, আমি আমি আসলে কোনো দলে যাওয়ার কথা কল্পনাও করছি না, এটা আমার কোনো চিন্তার মধ্যেও নাই। আর দ্বিতীয় যে প্রশ্নটি জয় বাংলা স্লোগান, দেখুন পুরাটাই তো পলিটিসাইজ হওয়া। এই যে আপনি না আলাদা আলাদা ভাবে কোনো প্রতিষ্ঠানকে রক্ষা করতে পারবেন না। আপনি যখন সকল কিছুকে একত্র করবেন একটি বিশেষ লক্ষ্যে, তখন আপনি পিসমিল বেসিস আছে জুডিশিয়ারিটা ঠিক রাখি কিংবা আচ্ছা থাক আমি প্রশাসনটাকে ঠিক রাখি, ইট ইজ ইম্পসিবল খালেদ ভাই। সেই কারণেই যেটা হয়েছে, জুডিশিয়ারির প্রতিটি নিয়োগ, প্রতিটি পদোন্নতি, অ্যাপেলেট ডিভিশনে যাওয়া, অ্যাপেলেট ডিভিশন থেকে কে চিফ জাস্টিস হবেন সেটা নির্ণয় করা, এই সকল কিছুই আসলে রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছে। এবং আপনি চিন্তা করে দেখেন, এই যে আবারও সেই ইতিহাস টানতে হয়, স্বাধীনতার 54 বছর খালেদ ভাই, হ্যাঁ, আমাদের কিন্তু আকাশের যত তারা আইনের তত ধারা, তাই না? অথচ একটা বিচারক নিয়োগ আইন আমরা কেউ করলাম না। কেন করলাম না? কারণ আমরা না আসলে আমাদের খাস বল্টু পিল্টু লালটুকে বিচারক হিসেবে দেখতে চাই। এবং আমি চাই যে যখন আমি ক্ষমতায় আসব তখন আমার যা যা মামলা যেভাবে হলে আমার সুবিধা হয়, রায়গুলো শেষে ভাবে হবে। হ্যাঁ, হাসিনা একেবারে নগ্ন ভাবে করেছে বলে না, আমাদের কাছে একেবারে চোখে মনে হয় যেন খুব বেশি আমাদের চোখে লেগেছে। কিন্তু বেরেছে ফারানা, আপনি যখন যতবার এই কথা বলেছেন ততবারই আপনাকে এই কথা শুনতে হয়েছে না যে বিএনপি কি তার আগের আমলে করে নাই? আপনি যাদের লালটু পল্টু ঝন্টু মন্টুর কথা বলেছেন, যতবার বলেছেন ততবার তো আপনাকে একই প্রশ্ন বলতে হয়েছে যে বিএনপি কে এটা করে নাই কিনা। নিশ্চয়ই শুনতে হয়েছে, এবং সে কারণে কিন্তু আমি এই পরের লাইনটা যুক্ত করলাম যে হাসিনা যত নগ্ন ভাবে করেছে, কারণ সে সময় পেয়েছে বেশি, তাকে ক্ষমতায় থাকতে হয়েছে ভোট ছাড়া, তাকে তার কাছে পাওয়ার হারানো মানে জীবন হারানোর মতো। সুতরাং তার কাছে যেটা মানে তাকে যেভাবে সকল কিছু ভীষণ ভাবে ব্যবহার করতে হয়েছে, অন্য গভর্নমেন্টকে ততটা সুযোগও তারা পায় নাই এবং ততটা তাদের ব্যবহারও করতে হয় না। সেই জায়গাটাতে কিছুটা ডিফারেন্স আছে, মাত্রাগত পার্থক্য, লেটস পুট ইট ইন দিস ওয়ে, মাত্রাগত পার্থক্য। হ্যাঁ, সে কারণে আমরা দেখছি যে বাংলাদেশে জাতীয় স্লোগান কি হবে এটাও হাইকোর্ট নির্ধারণ করে। একটা পলিটিক্যাল কোয়েশ্চেন, বাংলাদেশে নির্বাচন কিভাবে হবে, ফর গড সেক ইটস আ পলিটিক্যাল কোয়েশ্চেন খালেদ ভাই, তাই না? মানে আপনি যেই দলই করেন, যেই মতই করেন, কিংবা আপনি যাই হন না কেন, আপনি যদি সুস্থ মানুষ হন আপনি যা বুঝবেন যে এটা পলিটিক্যাল কোয়েশ্চেন। কিন্তু এইটাও আমরা না হাইকোর্ট বা অ্যাপেলেট ডিভিশন থেকে এটা করায় নিব। আবার ধরেন আমাদের সংবিধানকে আমরা মোটা দাগে একটা পারিবারিক বইয়ের মতো করে ফেলবো, আমরা যা যা চাই তার সবই সংবিধানে থাকবে। এবং এমন সব অদ্ভুত প্রপোজিশন আমরা সংবিধানে দেব যে আমরা সামনে ভবিষ্যতে যত সংসদ আসবে সেই সবগুলো সংসদকে আমরা বেঁধে ফেলার চেষ্টা করব। মানে তারা কি কি আইন করতে পারবে, কি কি পারবে না, সংবিধানের কোন কোন অংশ তারা 2/3 কেন 3/4 মেজরিটি দিয়েও চেঞ্জ করতে পারবে না, এরকম অংশ আমরা সংবিধানে বলে আবার সেটা লিখে দেবো যেটা অপরিবর্তনীয়, which itself is unconstitutional, okay, which itself is unconstitutional. So এগুলোর মধ্যে দিয়ে তো বাংলাদেশ গেছে। সে কারণে আমি মনে করি খালেদ ভাই যে আমরা না একটা ঝাঁকি খেয়েছে বাংলাদেশ, মানুষ, দেশ, রাষ্ট্র, সরকার ঝাঁকি খেয়েছে। কিন্তু এই ঝাঁকিটাতেই যে আমরা একেবারে ঠিকঠাক ফিটফাট হয়ে বিলাতি কায়দার ওয়েস্টমিনিস্টার গণতন্ত্রে অভ্যস্ত হয়ে যাব, কিংবা ইভেন ঘরের পাশের ভারতের গণতন্ত্র আমরা বুঝে যাব, এটা ভুল। আমাদেরকে আরো অনেক দূর যেতে হবে খালেদ ভাই, অ্যাটলিস্ট ভারতের পর্যায়ের একটা গণতন্ত্র এবং প্রাতিষ্ঠানিকীকরণের দিকে যেতে আমাদের আরো 50-100 বছর সময় লাগবে। এবং সে কারণে আমি আমার আগের সেগমেন্টের কথা ধরে আমি একটু সূত্র ধরে বলি যে আমাদের মতন মানে
ধরেন অ্যাজ অন টুডে আমার যে ভূমিকা, হ্যাঁ, এটার জন্য আমাদের মতন মানুষদেরকে কিছুটা প্রাইস পে করতে হবে। পে করতে 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 এক সময় গিয়ে, সেটা আজ থেকে মেবি 70 বছর 80 বছর পরে, হয়তো দলগুলোর ভেতরে সেরকম ডেমোক্রেসির চর্চা আসবে, হয়তো রাষ্ট্রের ভেতর সেরকম ডেমোক্রেটিক ভয়েস আমরা পাবো যেটা একটা স্মুথ ডেমোক্রেসিকে সাপোর্ট করে। এইটুকুই আমি বলতে পারি। বেরসে ফারানা, তাহলে আমরা এরকম ধরে নিতে পারি যে আপনার কথা থেকে যদি আমরা একটা উপসংহার টানতে চাই, যে ধরেন সবগুলি দল, বিএনপি ইনক্লুডেড, এর মধ্যে গণতন্ত্র আসতে 70-80 বছরের মতো লাগতে পারে। দেখুন, আমি ইটস জাস্ট আ স্পেকুলেশন, ইট কুড বি 50 ইয়ার্স। আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা ঠিক আছে, ইট অল ডিপেন্ডস অন দি উইল অফ দি পিপল। আমার দেশের মানুষ আসলে কি চায়। ওকে, রাইট। হ্যাঁ, আমার দেশের মানুষকে সচেতন করার দায়িত্ব আমাদের। কতটুকু সচেতন করা হবে, কত সময় নিয়ে হবে, এটা তাদের উপর। আমার বেশি ফারানা, আমি একটু আসি আপনার কাছে। আমি মানবেরকে যেতে চাই। মানব ভাই, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে এটা তো এরকম হওয়ার কথা যে নেত্রী আসলে, আপনি আপনার এই প্রশ্নের জবাবটা দেওয়ার আগে যেহেতু একটু অধিকার চর্চা করতে পারিনি, কি আমি যে প্রশ্নটা আপনি রুমিন ফারানা করেছেন। আচ্ছা, শিওর। তাহলে আপনি একটু বলেন, আমরা একটু আপনাকে আরেকটা জিনিস শোনাই, যে আমরা দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে নির্বাচনের আগে বড় ধরনের সংস্কার করা হবে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের এই অবস্থান সমর্থন করেন কিনা, বড় ধরনের সংস্কার করা হবে এটা সমর্থন করেন কিনা, সেটা সমর্থন করে শতকরা 83% দর্শক, সমর্থন করেন না হচ্ছে 17% দর্শক। আমাদের জন্য একটা স্টেগারিং নাম্বার, 145,000 মানুষ, মানে 1,45,000 মানুষ ভোট দিয়েছেন এটার মধ্যে। মান্না ভাই, মানে 1,45,000 একটা বিপুল সংখ্যা। জি মান্না ভাই, আপনি বলতেছিলেন। জি, আপনি বিষয়টা বলে রাখবেন, যে প্রশ্ন করেছেন সেটাও বলে রাখবেন, কিন্তু আমি এইটার লোভ সামলাতে পারছি না। প্লিজ, মানে অনধিকার চর্চা করবো তো বলছি। ধরেন ওবায়দুল কাদের আর মাহমুদুর রহমান মান্না দুজন প্রতিদ্বন্দ্বী ছাত্র নেতা ছিল, কিন্তু ওবায়দুল কাদের আমার কাছে ডাকসু নির্বাচনে কোনো পাত্তাই পাইনি। তারপরে আমি আওয়ামী লীগে থাকলাম না, আওয়ামী লীগে যোগ দিয়েছি, থাকতে পারলাম না বা থাকলাম না। এখন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে গেলেন। তখন আমাকে কোনো কোনো মানুষ এরকম করে বলেছে, ভাই ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হয়ে গেল, আপনি দলটা ছেড়ে দিয়ে থাকলে আপনি তো হতে পারতেন। আমি তাদেরকে বলতাম না, আমি হতে পারতাম না, কারণ শেখ হাসিনা যে তুতু করে তাকে দিবে, আমাকে দিবে না। আমি ওটা জানি, বুঝি বলেই আমি ওখানে থাকিনি। এখন এন্ড অফ দ্য ডে খালেদ, আমি বলি যে আমি মনে করি আই এম রাইট, ওবায়দুল কাদের রং। এখন কি অবস্থা দেখলে তো তাই বোঝাই যায়, খুব স্পষ্ট বলা যায়। তো এই কারণে যখন প্রশ্নগুলো করেন না আপনারা, বা ধরেন অন্যরা কেউ জিজ্ঞেস করে, যিনি জবাব দিচ্ছেন বা যাকে প্রশ্ন করেছে তাকে আপনার ভাবতে হবে যে এই মানুষটা উইথ অল অডস যেভাবে ফাইট করেছেন, দ্যাট ইজ দ্য গ্লোরি, দ্যাট ইজ দ্য ভিক্টরি। এবং এইটা মানুষের মধ্যে কিন্তু ইনস্টিলড হয়ে যায়। না হলে আমি এখন মানুষের এত ভালোবাসা পাই কেন? আমি কিন্তু অনেস্টলি বলি, আমি মনে করি মানুষের ভালোবাসা প্রায় শিখতে পারছি এখনো, এরকম দেখি। তো সেই কারণে আমি মনে করি যে আমি আমার কথা বলতে পারি মান্না ভাই, আমি যতদিন ধরে এই মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আমি আপনাকে চিনি, আমি আমার কথা বলতে পারি যে আমার সম্মান আপনার জন্য আমার সম্মান, মানে এইটার সাথে আমি জনাব ওবায়দুল কাদেরের তুলনাই করতে চাই না। মানে এটা এক পংক্তিতেই জীবনে বসবে না। সেটা আমি আগেও আপনাকে বলেছি, ওবায়দুল কাদের সাহেব যখন সাধারণ সম্পাদক ছিলেন, মন্ত্রী ছিলেন, বিরাট বড় কিছু ছিলেন, তখনও বলেছি সামনাসামনি, মানে এটার কোনো একটা তুলনাই হতে পারে না, মানে এটা তুলনীয়ই না। আপনি যদি মনে পড়ে গেল উদাহরণটা, সেই জন্য এটা বললাম। এই জন্য আমি মনে করি যে এটা রুল ভাড়াকে জিজ্ঞেস করার দরকারই নাই, সে যেটা করছে করতে থাকবে, টাইম উইল পে হার, এটা আমি মনে করি। যাই হোক, আমি আপনার প্রশ্ন আসি। একটা জিনিস বলি, মানুষ খুব জটিল জিনিস। আমি এটা অনেক চিন্তা করেছি, লোকদের সাথে কথাবার্তা বলতাম, মানুষ জটিল কেন? কারণ সবচেয়ে জটিল ম্যাটার হচ্ছে ব্রেন। এবং বলে যে একটা ম্যাটার যত জটিল হবে, যত কমপ্লেক্স হবে, তার মানে সেটা তত ডেভেলপ। যে কোনো ডেভেলপ জিনিসই কিন্তু জটিল, খুব ইজি বোঝা যায় না, বুঝে গেলে ইজি। তো মানুষের এত জটিলতার মধ্যে, ধরেন আপনাকে আমি যদি প্রশ্ন করি, আদম হাওয়া খুব আরামে ছিলেন, বেহেশতে ছিলেন, কে কামড়ালো, কোন পোকা কামড়ালো তোমাকে যে ওই গন্ধম ফলটা খেতে হবে? তার জন্য বেহেশত থেকে ফেলে দিল পৃথিবীর মধ্যে, পড়লো তো। আমাদের এত বড় সম্মানের একটা জায়গার একজন মানুষ, আমাদের ধর্মগ্রন্থ যে বিশ্বাস অনুযায়ী তিনি করলেন, মানুষকে এইখানে বোঝা মুশকিল। এরকম বহু জায়গা আছে মানুষের বিহেভিয়ার বোঝা যায় না। আমার নিজের কাছেও মনে হয় যে আমি যদি আওয়ামী লীগ থেকে চলে আসতে পারি, তো বাকি লোকগুলো, লাইক আমি নাম বলছি না, আমার সাথে বড় বড় সিনিয়র নেতা যারা আছেন,
কোন সম্মান নিয়ে কোন মান নিয়ে তারা আছেন। আমার তো তাদের সাথে প্রায়ই কথা হতো, সবাই প্রায় কান্ত কথা বলতে বলতে, এই শেখ হাসিনা এই অপমান করেছে, উনি সম্মান করে না, ওই অমুককে এটা দিল, এইরকম রেগুলার। আমি তাদের বলি, ভাই এত কথা বলেন তারপর ওর সাথে আছেন কেন? এখনো রুবেন এখানে আছে, তারপর আমি মনে করি সে বাইন্ড করে কিছু নেই। বিএনপির অনেক এরকম বলে বিভিন্ন ব্যাপারে, তারপর দল করেন কেন এটা? তো কি করবো আমি? সেই ভাই আপনাকে আমি যে ভাই আপনাকে আমি দল ছাড়তে বলছি না, আমি কোনো দল ভাঙার কাজ করি না, কিন্তু আপনার যদি মনেই হয় যে আপনার এই দলে অসম্মানিত হচ্ছেন, আপনি থাকেন কেন ওখানে? আপনি চলে আসেন। কিন্তু মানুষ এটা করে না। এই জায়গাটা আপনি কোনোদিন কিছু দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না। আর রাজনৈতিক ভাবে তো নয়, হ্যাঁ রাজনৈতিক ভাবে একটাই ব্যাখ্যা দিতে পারেন, তা হচ্ছে তারপরেও যারা থাকে তারা আরো বড় কিছু পাওয়ার আশা করে। তারা মনে করে, আচ্ছা কথার কথা ধরেন না মানে ভাই এই জায়গার মধ্যে আপনি যদি একটু জনগণের অবস্থা ব্যাখ্যা করতেন। নেতাদের কথা তো আমরা বুঝলাম, তারা হয় কোনো একটা হালুয়া রুটি অন্য কোনো কিছুর জন্য তারা এটার মধ্যে এটা থাকলো, তারপরে হচ্ছে যে আওয়ামী লীগে থাকলে অনেক, জনগণের কি প্রবলেম? না না, আলাদা করতে পারবেন না তো, আলাদা করতে পারবেন না। এই জন্য যেগুলো অভিজ্ঞতা আমার আছে খুব। আমি যখন প্রথম আমার এলাকাতে ইলেকশন করতে গেছি, তখন তো টেলিভিশনে আমার নাম বলে, আবার এলাকায় এরকম কোনো নেতাই ছিল না যাদের নাম টেলিভিশনে বলে, যাদের নাম রেডিওতে বলে। লোকজন শোনে আর আমাকে দেখে আর বলে, আপনি এত বড় নেতা, আপনার পার্টি কই? আমার পার্টির নাম কি? ডাব বই, এই নাম তো শুনি যাই। তো ঠিক দেখেন, মানুষ আমাকে প্রশ্ন করেছে, আপনাকে যদি আমরা ভোট দিয়ে আপনি যদি জেতেন, আপনি তো সরকার করতে পারবেন না, তাহলে আপনি আবার কাজ করবেন কেমনে? তার মানে মানুষের মধ্যে পার্লামেন্টারি ডেমোক্রেসির ওই ফরম্যাটে তার কাছে আছে যে মানুষ একজন জিতলেই হবে না, তার মেজরিটি পার্টি মেম্বার জিততে হবে, তবে সে সরকার করতে পারবে, না হলে ইন্ডিভিজুয়াল একটাকে চয়েস করার লাভ কি হবে? মানুষ এটা ভাবে। এই জন্যে ডেফিনেটলি আপনার পার্লামেন্ট, বুর্জুয়া পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ইট ইজ এ রুল অফ দি পার্টি। ওই পার্টি না করতে বলে তো হবে না। আমি মাহমুদ আবুল মান্না যদি আজকে বাংলাদেশের মানুষ রায় দেয়, উনি হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে জ্ঞানী মানুষ, সবচেয়ে বুদ্ধিমান, বিচক্ষণ ইত্যাদি ইত্যাদি, কিন্তু আর কোনো পার্টি নেই, আবার কি দাম আছে? আমি তো ডক্টর ইউনূসের মতো চান্স পাবো, ডক্টর ইউনূস এত বড় নোবেল টোবেল পেয়ে আন্তর্জাতিক ব্যক্তি হওয়ার পরে একটা চান্স পেয়ে উপদেষ্টা হয়েছে, বাকি ওরকম কত লোক আছে কেউ হতে পারেনি। তো কাজে ইন্ডিভিজুয়াল দিয়ে ওরকম পারবেন না আপনি, ওইখানে দল লাগবেই। এবং ওই কারণেই দল যদি বড় হয়, তাহলে দলের নেত্রী যিনি, তিনি একটা অখাদ্য হলেও মানুষ কি করবে ওটাই মুখে দিয়ে রাখবে, তার কাছে বিকল্প নাই, তো সেরকম করেই রাখবে। এটাকে মানুষের দোষ দিয়ে লাভ নাই। আপনি যদি মানুষের কাছে না না, দলটা থাক, কিন্তু মানুষের মধ্যে এই আকাঙ্ক্ষা আসা উচিত ছিল না, যিনি 3টা নির্বাচন ম্যানিপুলেশন করেছেন, যিনি হচ্ছে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছেন, মানে সেটা নির্বাচন কমিশন হোক, পুলিশ হোক, আমলা হোক, বিচার বিভাগ হোক, ইউ নেম ইট, উনি করছেন। মানুষের মধ্যে থেকে এইটা আসা উচিত না, ঠিক আছে আমরা আওয়ামী লীগ করবো কিন্তু উনাকে বাদ দিয়ে এইটা করার কথা জানেন। জি, আমি বিশ্বাস করি, ধরেন আমি বিশ্বাস করি, প্রমাণ দিতে পারবো না, যদি দেশের সামনে নির্বাচন হয় 1 বছর পরে, আমি এটা প্রস্তাব করছি না, আমাকে কেউ ভুল বুঝলে আমি তাদের কাছে ক্ষমা চাইছি, সেই নির্বাচনে আওয়ামী লীগও আছে, ধরেন নির্বাচন করতে পারছে, কেউ কোনো মারপিট করছে না, বাধা দিচ্ছে না, সভা ভাঙছে না, ওই ভোটে আওয়ামী লীগ গো হারাহারি। আমি মনে করি তাই। তারপর ধরেন এই যে একটা উদাহরণ আছে, যেরকম ফ্রান্সে বাঁকো তো 4 নম্বর পার্টি ছিল, সে জিতলো কিভাবে? আমাদের দেশে এরকম হতে পারে। আমি প্রায় বলি বক্তৃতায়, আমার খুব প্রিয় একটা সেন্টেন্স বলেন, অতিকায় হস্তি বিলুপ্ত হইয়াছে, টিকটিকি টিকি আছে। ওই বড় আছেন, এই অহংকার করলে কিন্তু কোনো লাভ হবে না। আর সিংহ বনের রাজা হাতি নয়, যদিও হাতি প্রাণী হিসেবে বড়। এই জন্যে মানুষের চয়েসের উপরে আপনার ভরসা থাকতে হবে, মানুষের চয়েসটাই শেষ কথা। তবে এখন মানুষের যদি সেই এডুকেশনটা না থাকে, তাহলে তার বিলম্ব হবে। ওই যে রুমিন বলছে না, যেটা হয়তো 20-25 বছর লাগবে, আমি বছর মানে সংখ্যা দিয়ে বলবো না, কিন্তু মানুষের সময় লাগবে। কিন্তু আমার কাছে খুবই বিশ্বাস করবো, আমি মনে করি আপনি খেয়াল করেছেন, এখন পর্যন্ত বিএনপি ইজ দ্য বিগেস্ট পার্টি, বিএনপি হলো সবচেয়ে জনপ্রিয় দল। কিন্তু এই বিএনপি 5 আগস্টের ক্ষমতা পরিবর্তন একদম অব্যবহিত পরেই, যখন পার্টি অফিসের সামনে বিশাল সমাবেশ করে বললো 3 মাসের মধ্যে নির্বাচন দেন, তখন সমস্ত মানুষ বিরোধিতা করেছে, বলেছে রক্তের দাগ করে কিভাবে নির্বাচন। কিন্তু মানা ভাই, আপনি যদি এখন কান পাতেন, আপনি কিন্তু শুনবেন যে সব মানুষ এখন নির্বাচন চাচ্ছে, কারণ ডক্টর ইউনূস সরকার মানে অনেক জায়গা থেকেই আসলে সিদ্ধান্তই নিতে পারতেছেন। আপনি যদি অর্থনৈতিক সূচকগুলি দেখেন, বলতেছে যে আমলারা, আপনি কোনো কার্ভের মধ্যে তো আপনি কোনো মানে পরিবর্তন দেখবেন না, এবং এটা তো ওইটা আপনার লাস্ট প্রশ্ন ছিল, তার জবাবটা আমি দেবো। আমি যতখানি পারি ততখানি বলবো। তার এই কথাটা বলিনি, আজকে যদি মানুষের কাছে অল্টারনেটিভ থাকতো না, তাহলে কিন্তু এটা হতো। ধরেন কোনো কারণে মানুষ এখন মনে করছে না বিএনপি তো আওয়ামী লীগের মতোই করছে,
তারপরে ভোটের মাঠে গিয়ে এসে দেখলো যে বিএনপি আছে বিগেস্ট, কাছাকাছি আছে, ধরেন কথা জামাত, কিন্তু কাছাকাছি বাড়ি কি বিএনপি যদি 80 হয় তাহলে জামাত হবে 10। না, জামাতের জামাতের এত শক্তি নাই মনে হয় মান্না ভাই, আমার মনে হয় ভোটের মাঠে। কথার কথা বললাম, জি 80 আর 10 বলছি তো, এইটাতেও মানুষ আর জামাতের কাছে যাবে, বিএনপির কাছে যাবে যদি সে বিএনপির ব্যাপারে ক্রিটিক, কারণ আর কিছু নাই না। কিন্তু এইখানে কিন্তু মান্না ভাই, আপনার কাছে মনে হয় না যে এই যে বিকল্প নাই করতে করতে শেখ হাসিনার দলও শেখ হাসিনাকে রাইখা দিল 15 বছর 20 বছর, পারলে 2041 উমিন বলছে 2041 পর্যন্ত রাখতো, কারণ তারা এরকমই ভাবতো নিজেদেরকে। বিকল্প তো আসলে তৈরি হয় না, মানে বিকল্প যতক্ষণ পর্যন্ত বিকল্পের মতো দেখতে লাগে ততক্ষণ পর্যন্ত কেউ এটাকে নেয় না, এটা তো অবভিয়াস হইতে হয়। এটা হবে, মানে এখন যদি এরকম করে বলেন তাহলে আমি আমার নিজের কথা বলতে, আমি তো বিকল্প করবার জন্যই আজকে 13-14 বছর ধরে চেষ্টা করছি, আমি বিকল্প হতে পারিনি, কিন্তু মানুষের কাছে আমি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল একটা অল্টারনেটিভ আমি মনে করি, আমার দল হয়নি। ওকে, আমিও দল যদি হতো তো হয়ে যেত। আমরা একটা প্রশ্ন মান্না ভাই আপনার কাছে কিছু শোনার বাকি, কিন্তু আমরা একটা প্রশ্ন আসলে ব্যারিস্টার রুমিন ফারহানাকে করতে চাই, যেটা আবার আপনার কাছে আমরা আপনি লাস্ট প্রশ্ন যেটা করেছেন তার জবাব আমি বলি, তারপরে জি বলেন প্লিজ বলেন। প্রশ্নটা কি করেছেন আবার বলেন? বলেছিলেন যে গভর্নমেন্ট পারছে না পুরোটা, কি একটা প্রশ্ন? রাইট, হ্যাঁ গভর্নমেন্ট তো আসলে কোনো জায়গা থেকেই আমরা মানে যেটাকে কাজ করা বলে, মানে আমি তো বলতে চাই যে গভর্নমেন্টের এই মুহূর্তে ইলেকশন দেওয়া উচিত। এই মুহূর্তে বিএনপি কে আপনি যেটা বলেছেন যে আপনি ওই যে পার্সেন্টেজ দেখিয়ে বললেন না, পার্সেন্টেজ থেকে এই যে নির্বাচনের আগে যে সংস্কার করা হবে, ডক্টর ইউনূস এই মন্তব্য করছেন, অন্তর্বর্তী সরকারের মানে অবস্থান সমর্থন করেন কিনা এইটা আমরা প্রশ্ন করেছিলাম দর্শকদের। এক দিনের মধ্যে সেই দর্শকরা 1,45,000 ভোট দিয়েছেন, শতকরা 83% মনে করেন যে সংস্কার করতে পারা উচিত। শুনেছি। আমি আপনাকে বলি, এটা আমি এবারে ব্যক্তিগতভাবে উপদেষ্টাকে বলেছিলাম, আর কাউকে ওপেনলি বলবো তা মনে করি, কিন্তু আপনার প্রসঙ্গ আসতে পারে আমি বলে ফেলছি সেটা। আমি তাকে বললাম যে ভাই আপনাদের আসলে কিন্তু আমি পছন্দ করি না, কিন্তু এই কথা আমি আবার কাউকে বলিও না, মানে আমি মানে এটা বলি যদি তাহলে এটা আওয়ামী লীগের কাছে চলে যায়, এই জন্য বলছি না। এইখানে একটা সমস্যা হয়েছে। আমি ওই যে বললাম, আপনি একটা প্রথম উদ্ধৃতি দিয়ে বললেন না যে আমি বলেছি যে না এটা ইয়া হয় না, এর আগে আরেকদিন আরেকটা ইয়েতে বলেছিল, আপনি জিজ্ঞেস করেছে যে কত পার্সেন্ট কাজ করেছে, আমি বলছি ম্যাক্সিমাম হলে 40% হবে, এর বেশি করতে পারেনি। এখন হলো ধরেন ইলেকশন করবার জন্য যে মিনিমাম দরকার একটা জনবান্ধব পুলিশ, বদ্ধ ডেমোক্রেসি, ভোট হোক এরকম একটা চাই মতো পুলিশ, সেটা বিউরোক্রেসি, সেটা ইলেকশন কমিশন, কিচ্ছু নাই। কিন্তু যে 194 বা যাই ভোট দিয়েছে এরা সবাই এই বিষয়গুলো খতিয়ে দেখে। কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, আমি একটা ছোট মুখে বড় কথা বলি, এইটা এই সরকার 4 মাসে পারে নাই, এটা 14 মাসেও পারবে না। এই পুলিশ এমনই থাকবে, নির্বাচন কমিশন এমনই থাকবে, এটা আমার নিজেরও এখন মনে হয়, আবার এখনো মনে হয়। সেই জন্যই আমি যে মানুষ জোটের মধ্যে ফাইট করেছি, ম্যাক্সিমাম টাইম দিতে হবে ইন্টারিম গভর্নমেন্টকে যাতে তারা সংস্কার করে আছে, সেই আমি এখন বলছি 1.5 বছর 2 বছরের মধ্যে কমপ্লিট করে ভোট দেওয়া উচিত। না হলে বেশি দিন থেকে গভর্নমেন্ট আনপপুলার হয়ে যাবে, তখন একটা বিতিকিচ্ছির কাণ্ড হয়ে যাবে, করাই উচিত অলরেডি সেটা হয়েছে। মান্না ভাই ধন্যবাদ আপনাকে। আমি একটু ব্যারিস্টার ফারহানাকে যে প্রশ্নটা করতে চাই সেটা ব্যারিস্টার ফারহানাকে শুনে আমি একটু মান্না ভাইকে একই প্রশ্নের প্রেক্ষিতে শুনতে চাই, যে ঘটনাটা একটু পুরনো, সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদে টিকে গেলেন বিএনপির কারণে। আমরা এটা দেখেছি, জুলাই আন্দোলনে পালিয়ে যাওয়া আওয়ামী লীগও বিএনপির ইচ্ছা না থাকায় নিষিদ্ধ হচ্ছে না, খোদ প্রধান উপদেষ্টা মিডিয়ায় সাক্ষাৎকার দিয়ে কথা বলেছেন। কিন্তু আওয়ামী লীগ পালিয়ে প্রবাসী, তারা যুক্তরাজ্য জাপানে রাজনৈতিক সভা করছে, সেখানে শেখ হাসিনা অডিওতে বক্তব্য দিচ্ছেন। প্রবাসে সক্রিয় আওয়ামী লীগকে কি দেশে সুযোগ দেওয়া উচিত নাকি অনুচিত? আপনার অবস্থানটা আমি একটু শুনতে চাই, এবং একইভাবে মান্না ভাইয়ের অবস্থানটা আমি শুনতে চাই, যে মানে আমরা নেতা বা জনগণের পার্সপেক্টিভটা শুনলাম, আপনাদের পার্সপেক্টিভ একটু শুনতে চাই ব্যারিস্টার ফারহানা। আমি কি আগের আলোচনা থেকে প্লিজ আচ্ছা, দেখুন বাংলাদেশের পলিটিক্যাল যে সিস্টেম, তাতে পার্লামেন্টারিয়ান কারা হবেন বা পার্লামেন্টারিয়ানদের কাজটা কি, একজন সংসদ সদস্যের কাজ কি, এটা কিন্তু দেশের মানুষ খুব পরিষ্কার না। তারা মনে করে সংসদ সদস্যের কাজ হলো ব্রিজ, কালভার্ট, রোড নির্মাণ করা, এবং এটা নির্মাণ করতে গিয়ে তাকে সরকারের একেবারে সাথের লোক হতে হবে, তাহলেই তার পক্ষে সহজ হবে এই প্রকল্পগুলো পাশ করিয়ে নিয়ে আসা। এবং যারা সংসদ সদস্য হন তারাও বিশ্বাস করেন তাদের কাজ হলো এই ব্রিজ, রোড, কালভার্ট নির্মাণ করা, এবং এই নির্মাণ থেকে 10%, 15%, 20% তাদের পকেটে নেওয়া। এটা হচ্ছে একটা
মিউচুয়াল আনরিটেন এগ্রিমেন্টের মতন, হ্যাঁ, জেন্টলম্যান এগ্রিমেন্ট। কিন্তু আসলে তো একজন সংসদ সদস্যের কাজ সেটা নয়। একজন সংসদ সদস্যের কাজ পলিসি মেক করা, একজন সংসদ সদস্যের কাজ আইন প্রণয়ন করা, একজন সংসদ সদস্যের কাজ সরকারকে জবাবদিহিতার মধ্যে আনা। দেখুন, সংসদের 70 অনুচ্ছেদ সংবিধানের, আমরা যে এটা নিয়ে এত লাফালাফি করছি, আচ্ছা সংবিধানের 70 অনুচ্ছেদে অনুযায়ী আপনি দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না। আপনি কি 54 বছরে দলের সমালোচনা করে কোন সংসদ সদস্যকে সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিতে শুনেছেন? না, কিন্তু বেরেশা ফারহানা, আপনারা তো সংসদের বাইরে ছিলেন 15 বছর, আপনাদের তো 70 অনুচ্ছেদ ছিল না। আমরা কি দেখেছি আপনারা দলের সমালোচনা করে পল্টন ময়দানে বক্তৃতা দিয়েছেন? আপনি পল্টন ময়দানে তো 70 অনুচ্ছেদ নাই। আমরা পল্টন ময়দানে বক্তৃতা দেই নাই, আমরা এতই মাইরের উপরে ছিলাম, আমি আমার ব্যক্তিগতটা বলতে পারি যে আমি ওই মাইরের বর্ণনা দিতে দিতে আর যাকে আনা হতো আমার সাথে, সে ওই মারকে ডিফেন্ড করতে করতে এমন একটা জায়গায় নিয়ে যাইতো যে কনস্ট্রাকটিভ আলোচনার জায়গাটাই তো ছিল না। আপনি বলেন তো, সাংবাদিক হিসেবে খালেদ মহিউদ্দিন গত 15 বছরে, হ্যাঁ, যদি দুই দল নিয়ে এসে বসছেন, কোন কনস্ট্রাকটিভ আলোচনা সেই অর্থে গঠনমূলক আপনারা কি করতে পারছেন খালেদ ভাই? ছিল না, ওই পরিবেশ ছিল না, এটা বইলা তো লাভ নাই। তো এখনই বা কত গঠনমূলক আলোচনা হয় এই প্রশ্নও তো আমি বলতে পারি। আমি তো তবু কিছু কথা বলি ভাই, হ্যাঁ, এর বাইরে তো আমি আর কাউকে কোনো কথাও বলতে শুনি না। এই অভ্যুত্থানটা হচ্ছে এক পালের জায়গায় আরেক, বিষয়টা তো তা না রে ভাই। রাইট, মির্জা ফারহানা, আপনি যদি ওইটা একটু বলতেন যে শেখ হাসিনা যে অডিওতে বক্তব্য দিতেছেন প্রবাসী বিভিন্ন জায়গায়, ওইটা দিয়ে যদি একটু মন্তব্য করতেন। জি, ওইটা নিয়ে আমার মন্তব্য খুব পরিষ্কার। আমরা শুরুতেই শুনলাম যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। পালাতে দিল কারা? এক, কেন তাকে, আমি জানি সেনাবাহিনীর সাহায্য নিয়ে তিনি বিমানে করে পালিয়ে গেছেন দেশ থেকে, সেনাবাহিনী তাকে তার হেফাজতে নিতে পারতো কিনা এই প্রশ্ন আমি রাখি। কারণ তিনি তো আসলে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে 2000 হত্যাকাণ্ড, 25,000 মানে কি বলে অ্যাসল্ট এবং প্রায় 1,500 মানুষের চোখ হারানোর সঙ্গে সম্পৃক্ত, তাই না? দুর্নীতি সরিয়ে রাখি। 2 হলো 800 সামথিং এর একটা তালিকা নাকি ছিল সেনাবাহিনীর কাছে যারা তাদের হেফাজতে ছিল। সেই তালিকায় কাদের নাম ছিল এখন পর্যন্ত আমরা জানি না। তারা দেশ থেকে পালালো কি করে বা আদৌ পালিয়েছে কিনা তাও আমরা জানি না। আচ্ছা, আমরা অল্প কিছু লোককে বিচারের আওতায় আনতে দেখলাম, এবং ফর এক্সাম্পল সালমান এফ রহমানের বিরুদ্ধে খুনের মামলা। আরে যার বিরুদ্ধে আপনি শেয়ার কেলেঙ্কারি নিয়ে কিংবা ব্যাংক লোপাট নিয়ে বা এস আলমের বিরুদ্ধে ব্যাংক খাওয়া নিয়ে মামলা করতে পারেন, তাদের বিরুদ্ধে আপনি 302-তে গেলেন। মানে যার যেদিকে যাওয়ার কথা না তারটা সেদিকে গেলেন। এতে হয় কি, মামলার মেরিট কমে যায়, জনগণের বিশ্বাস কমে যায়, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, মানুষ মনে করে ও ওরা তো এখন পাওয়ারে নাই, এখন সব ওদের বিরুদ্ধে ঢালাও মামলা হবে। আবার যখন ওরা পাওয়ারে আসবে তখন এগুলো সব ঢালাও মামলা হিসেবে বাতিল হয়ে যাবে। এবং কালচারের মধ্যে আমরা চলতেছি। এবং এখন তো ন্যারেটিভ আরো পাল্টে গেছে যে শেখ হাসিনা আসলে বিদেশে পালায় যান নাই, জানো নাই, তাকে জোর করে তাকে একটি বিমানে উঠিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে জোর করে তাকে মানে বাইর করে দেওয়া হয়েছে, যেটা আসলে প্র্যাকটিক্যালি ইম্পসিবল। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি যদি চাইতেন তার গায়ে স্পর্শ করার আগে এসএসএফ এর অনেক জায়গাগুলি পার হয়ে অনেকগুলিটা হইতে তিনি পালায় গেছেন, সেইটাই ঠিক। বাট নেরেটিভ এখন পাল্টানো হয়েছে। আমরা একটু মান্নাবের কাছ থেকে একটু জানতে চাইবো। আমাদের একজন দর্শক এইবার আমাকে প্রশ্ন করেছেন, এবার আমাকে এখন প্রতিষ্ঠানগুলি কি করেছে। আমি এটা জয় বলতে চাই, কোনো কিছু ধ্বংস করতে আসলে যত সহজে সম্ভব সেগুলিকে গড়ে তোলা বা সেগুলিকে শুশ্রূষা করা আসলে সম্ভব না। আপনি একজন কুস্তিগির বা একজন মুষ্টিযুদ্ধকে মেরে আধমরা বা কোমায় নিয়ে যাওয়ার পরের দিনে একদিনেই তিনি আবার সুস্থ হয়ে ফাইট করতে থাকবেন, ব্যাপারটা এরকম কখনোই হয় না। প্রতিষ্ঠানগুলি এখন কি করছে সেটার ক্ষেত্রে হচ্ছে আমার জবাব। প্রতিষ্ঠানগুলি শেখ হাসিনার 15 বছরের প্রতিষ্ঠান ধ্বংসের ফলে, এটা আমার মতামত, বাংলাদেশকে 35 বছর ভুগতে হবে ধ্বংসমত একটা প্রতিষ্ঠান নিয়ে। এটা এর চেয়ে একটু কম হতে পারে। মানে আপনি যদি একটু বলেন যে এই যুক্তরাজ্য জাপান এখানে যে রাজনৈতিক সমাবেশ করতেছে এটা আসলে ঠিক হচ্ছে কিনা, আবার মানে 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 ডক্টর ইউনূস যে বলতেছেন আসলে বিএনপির জন্য পারতেছি না আওয়ামী লীগরে ঠিকঠাক করতে, ওইটা নিয়ে যদি এটা উনি যদি বলেন খুব মুশকিল। জানেন সম্ভবত খালেদ যে ডক্টর ইউনূস আবার ডাইরেক্ট টিচার ছিলেন। জি, চিটাগাং ইউনিভার্সিটি। ডাইরেক্ট টিচার থাকলে একটা অসুবিধা হয় না, সমালোচনা করতে কিরকম নিজের মধ্যে লাগে। কিন্তু তারপরে আমি তো বলতে বাধ্য হচ্ছি, ধরেন এখন সবচেয়ে ভালো ক্রিকেটারকে আপনি ফুটবল খেলতে দেবেন, আমি দিনে ওকে ফুটবল ভালো খেলতে পারবেন কি? ওনার আপনি প্রথম থেকে যে বক্তৃতাগুলো করেন সেগুলো যদি খেয়াল করেন, উনি বলছেন বাংলাদেশ হবে একটা ফ্যামিলি, আমরা ইনক্লুসিভ ডেমোক্রেসি করতে চাই। এই দুটো কথার কিন্তু কোনো ব্যাখ্যা দেননি, কিন্তু এটার ব্যাখ্যা একটাই দাঁড়ায় যে আপনি এদেরকে অ্যাকোমোডেট করে রাজনীতিটা করবেন। আমি এটাকে খারাপ ভালো কিছু বলছি না, কিন্তু আমি মনে করি ইটস এ হিউজ কোয়েশ্চেন ফ্রম ট্রানজিশন ফ্রম
ফ্যাসিজম টু ডেমোক্রেসি কিভাবে যাবে, যেটা ডেমোক্রেটিক ওয়ে। ডক্টর ইউনূস সম্ভবত মনে করতেন একটা ডেমোক্রেটিক ওয়েতে যেতে হবে। আমেরিকানরা তো সবসময় তাই মনে করে, গণতান্ত্রিক পদ্ধতিতে এইটা 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 এটা করা যাবে না, এগুলো সব বলে। কিন্তু বাংলাদেশটা এরকম যে এত কিছু করবার 15ই আগস্ট আপনি কিন্তু ওদের কিচ্ছু করতে দেননি, সেটাই রাইট, এবং এই পর্যন্ত তাদেরকে দিচ্ছেন না, সেটাই চলছে। কিন্তু আপনি বক্তৃতা যেগুলো করছেন এবং সেই ভিত্তিতে সেটা বুঝে, সাগর ভাই তো বলেই দিল, কই তাদের তো ব্যান করি নাই, তাদেরকে তো সমাবেশ করতে নিষেধ করি নাই, চাকরি যেতে যেতে কোনোভাবে বাঁচলো তারটা, উনি পোস্টেড আউট হয়ে গেলেন, মানে আরেক দায়িত্বে চলে গেলেন। তো এই ক্রাইসিসটা আগে বুঝতে হবে। আমরা এই গণতন্ত্রের প্রত্যাবর্তনটা করব যে সেই পদ্ধতি কি, এটা ট্রায়াল এন্ড এরর দিয়ে হতে পারে। আমি মনে করি যতদূর ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার রেখে করা যায় সেটা ভালো, আমি এটা প্রেফার করবো, এটা আমার ব্যক্তিগত চয়েস। ডক্টর ইনু যদি এটার পক্ষে থাকে আমি তার সাথে আছি, যদি অন্য কিছু বোঝান তাহলে সেটা বলবেন। কিন্তু আমি মনে করি এইটা করতে গিয়ে আবার উনি মনে করেছেন যে গণতন্ত্রে কি আপনার জরুরি অবস্থা নাই, গণতন্ত্রে কি নিষেধাজ্ঞা নাই, গণতন্ত্রে কি 144 নাই, আছে তো, আপনি এগুলো চর্চা করেই কন্ট্রোল করতে পারতেন। আমরা যখন বলেছি সাইবার সিকিউরিটি অ্যাক্ট সব বাতিল করে দেন, সেটা আমাদের সময় ছিল, কিন্তু এখন সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করবার কারণে আপনি শেখ হাসিনার বক্তৃতা বন্ধ করতে পারছেন না, অন্যান্য কাজ করতে পারছেন না। এইখানে ডেফিনেটলি গভর্নমেন্টের স্ট্রং হওয়া দরকার ছিল। কেন, আমাদের দেশ তার অতখানি অভ্যস্ত নয়, অতখানি শিক্ষিত নয়। শেখ হাসিনা আবার বক্তৃতা করছে, তার মানে ওর কিছু হয়নি, তো ঠিকই আছে। কমন পিপল তো এরকম করে ধারণা করে, কিন্তু সাধারণত এরকমই হয়, পড়ে যাওয়ার পরে, পতন হবার পরে, পরাজয়ের পরে তাকে দেখা যায় না জনসমক্ষে। ব্যাপারটা এখন উল্টা হয়ে গেছে, এই জন্য তাদেরকে বলছে স্ট্রেংথ আছে। যদি এরকম হয় যে সুশাসন দিয়ে ডক্টর ইউনূস গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারতেন, তাহলে শেখ হাসিনা আর আওয়ামী লীগ দিয়ে ফিরে আসতে পারতেন কিনা সমস্যা। কেন, যে এই 15 বছরে যে দুঃশাসন, লুটপাট যা যা করেছে, তার পক্ষে কোনো ন্যারেটিভ তো তারা তৈরি করতে পারতো না। তারা মানুষের কাছে কি নিয়ে আসবে, আমাকে ভোট দাও, আমি জনগণের পক্ষে আছি, তোমরা আমাকে সমর্থন করো। কেন, এই 15 বছরে আমি এই কাজ করেছি, ওরা ভুল বলছে, এটা তারা বলতে পারবে না। কারণ হচ্ছে জলজান্ত এমন অনেকগুলো উদাহরণ আছে, মানে যেমন তার পিওর যে 400 কোটি টাকা কামাই করছে, অথবা ধরো এই যে 2টা মেট্রো স্টেশন ঠিক করতে লেগেছে মাত্র 100 কোটি টাকার নিচে, উনি বলেছে লাগবে 400 কোটি টাকা। তারপরে কত বড় চোর উনি নিজে, এটা তো বোঝা যাচ্ছে, মানুষ কিন্তু বোঝে। এর ফলে আমি মনে করি এটাও একটা ট্রায়াল এন্ড এরর মেথডে যেতে পারে, কিন্তু তার সাথে সাথে একটা সুশাসন আর একটা হচ্ছে দক্ষ শাসন, যেটা নিয়ন্ত্রণও করতে পারে, যেটা এনার্কি কিংবা ভায়োলেন্স কে কন্ট্রোল করবার মতো ক্ষমতা রাখে। নট ওই যে ছাত্রদের পার্টিদের সেরকম করে না, কত তাড়াতাড়ি পুলিশটা অর্গানাইজ করতে পারেন, কত তাড়াতাড়ি সবগুলো এজেন্সিকে অ্যাক্টিভ করতে পারেন, কিন্তু গভর্নমেন্ট তো সেগুলো ফেল করছে। ফলে হয়েছে কি, এখন প্রশ্নটা বড় করে তৈরি হয়েছে, তো ওরাই কি আবার ফিরে আসবে, অনেকে ভাবছে এগুলো। এই ভাবনাটাও আপনি একদম মানে মৃত্যু ঘটাতে পারতেন যদি আপনি বাজার দরটা ঠিক করতে পারতেন, আপনি ট্রাফিক কন্ট্রোল করতে পারতেন, জ্যাম কমাতে পারতেন। এবং আবার বলি, এখন তো আসলে পুলিশের ঘুষটুস তো চলছে ভেতরে ভেতরে, শুরু হয়ে গেছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকের এই টক শোতে আলোচনা করলেন খালেদ মহিউদ্দিন এবং হাসানুজ্জামান বান্না এবং রুমিন ফারহানা। মান্না ভাইয়ের নামটি যদি ভুল বলে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন, আমার ঠিক মনে নেই তার নামটি। তো যাই হোক, প্রিয় দর্শক, অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক দিবেন, একটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। প্রিয় দর্শক, রুমিন ফারহানা যেই সব বিষয়ের উপর আলোচনা করলেন এবং খালেদ মহিউদ্দিন সাহেবের সাথে যে আলোচনাগুলি এখানে করলেন ওনারা দুইজন মিলে, যে একই দলের কর্মীদেরকে কেন বারবার তাদের দল থেকে বের করে দেওয়া হচ্ছে এবং যারা দূর সময়ে পাশে থাকেন সেই সব কর্মীদেরকে কেন দল থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, সেই বিষয়ে কিন্তু রুমিন ফারহানা এবং মান্না সাহেব আলোচনা করলেন। আশা করি আপনারা আলোচনাগুলি শুনলেন এবং আপনাদের কাছে অবশ্যই ভালো লেগে থাকবে। প্রিয় দর্শক, নির্বাচন খুব কাছাকাছি, আমার সেই মেসেজটি আরেকবার দিয়ে দিতে চাই।
একজন ভালো মানুষকে সমর্থন করুন, একজন ভালো মানুষকে পিছন থেকে সাপোর্ট দিন, যাতে করে ভালো মানুষটি রাজনীতির মাঠে এগিয়ে যেতে পারে, বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করতে পারে। এবং আপনি যদি একজন ঘুষখোর, সুদখোর, লুট করে, চাঁদাবাজি করে এমন লোককে যদি আপনি সমর্থন করেন, তাহলে দেখবেন পরবর্তীতে কিন্তু আপনার কাছ থেকেই চাঁদা নেওয়া শুরু করবে। আপনি কিন্তু তখন বিপদে পড়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। প্রিয় দর্শক, যাই হোক, আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করছেন, একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক অবশ্যই দেবেন। আল্লাহ হাফিজ।